আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে সরল ছন্দিত গতির পর্যায়কাল ও কম্পাঙ্ক নির্ণয় করো, এবং দ্বিতীয় প্রশ্নটি সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুকণার বেগ ও ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ বেগ আর ত্বরণের রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরুতে প্রথম প্রশ্নটি দেখি। দেখো কি বলছে, আমাদের সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুর পর্যায়কাল আর কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা, এবং কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা টি আর কম্পাঙ্ক এফ এর রাশিমালা নির্ণয় করব। তাহলে দেখো, আমরা সকলেই তো জানি যে সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার সরণের রাশিমালা কি, যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমরা আগে যেটা জানি সেটা লিখবো, যে আমরা জানি সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার সরণের সমীকরণ x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাকে অনেকে কনিক্যাল ডেল্টা বলে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে দেখো, আমরা এই সমীকরণে এই টি এর মানকে আমরা পরিবর্তন করব। এই টি এর মানকে আমরা 2π/ওমেগা দ্বারা এত পরিমাণ কি বৃদ্ধি করব। এখন কি আছে, শুধু টি আছে না সময়, এটাকে আমরা টি কে আরো 2π/ওমেগা পরিমাণ কি বৃদ্ধি করব। বৃদ্ধি করলে আমাদের এখানে টি এর কি পরিবর্তন হবে? তাহলে আমরা টি এর মান 2π/ওমেগা পরিমাণ বৃদ্ধি করার পর আমরা দেখব যে আমাদের এক্স এর মানটা কি আসে। আমরা কি দেখব? আমরা দেখব আমাদের এক্স এর মানটা কি আসে। আমরা দেখতে পাবো কি আমাদের এক্স এর মানটা, এই যে আমরা এখন যেটা পেয়েছি না, আমরা পুনরায় কি সেটাই পাবো ফিরে। তাহলে আমরা কি বলতে পারবো যে 2π/ওমেগা সময় পর পর কি এই সরণ, এক্স দ্বারা কি সরণ বোঝায়, তাহলে সরণের কি পুনরাবৃত্তি ঘটে। 2π/ওমেগা সময় পর পর কি সরণের পুনরাবৃত্তি ঘটে। তাহলে আমরা এটাকে টি কে 2π/ওমেগা সমান পরিমাণ বৃদ্ধি করব। কারণ আমরা সকলেই তো জানি এই সব সমীকরণগুলো কিন্তু সকলেই ইন্টারে পড়ে এসছো। এই সমীকরণগুলো কিন্তু সবই আমাদের আগে পড়া। তাহলে দেখো, আমরা কিন্তু পর্যায়কাল জানি যে টি ইকুয়াল টু কি 2π/ওমেগা। এই সমীকরণগুলো আমরা জানি যে কম্পাঙ্ক কি এফ ইকুয়াল টু 1/t। এই সমীকরণগুলোই আমরা আজকে নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি করব, উপরিউক্ত সমীকরণে সময় টি এর মান 2π/কি ওমেগা পরিমাণ বাড়ানো হলে, কি বললাম, টি এর মান 2π/ওমেগা পরিমাণ বাড়াবো, মানে কি টি এর সাথে 2π/ওমেগা পরিমাণ কি যোগ করব হলে, অর্থাৎ টি এর পরিবর্তে টি প্লাস 2π/ওমেগা বসিয়ে, তাহলে এই টি এর পরিবর্তে আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে কি হবে, আমাদের এই হচ্ছে এক্স, এ সাইন, এ হচ্ছে ওমেগা। তাহলে টি এর পরিবর্তে লিখবো কি টি প্লাস 2π/ওমেগা প্লাস কি ডেল। তাহলে এটাকে আমাদের এতটুকু ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে, কারণ এটা হচ্ছে সাইন থিটা, এটা পুরোটা সাইনের সাথে কি থিটার কাজ করতেছে, তাহলে এটা পুরোটাকে আমাদের ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। তাহলে দেখো, এই যে এই ভিতরে এখানে কি আমাদের লসাগু হবে, এই হচ্ছে ওমেগা, এখানে আমাদের লসাগু এই ওমেগা। তাহলে এটা লসাগু করলে কি হয়, ওমেগা টি প্লাস 2π প্লাস ডেল।
কি থাকে এ সাইন, এখানের ওমেগা আর এখানের ওমেগা কি কাটা যায়, এ ওমেগা আর এই ওমেগা কি কাটা যায়, তাহলে কি থাকে 2 পাই প্লাস, তাহলে এখানে কি থাকে ওমেগা টি প্লাস 2 পাই, তার সাথে এখানে কি ডেল আছে। এখন দেখো তো এটা পুরোটাই কি যোগ আকারে আছে না, এটা তো কোথাও গুণ নাই, এটা ওর সাথে যোগ এটা ওর সাথে যোগ, তাহলে এটাকে তো চাইলে আমরা এইভাবেও লিখতে পারি এ সাইন, এই 2 পাইটাকে আগে রাখি 2 পাই প্লাস, তারপর যে আমরা এখানে ওমেগা টি প্লাস ডেল্টা লিখি কোনো তো সমস্যা নেই, কারণ আমরা এটা পুরোটা কি যোগ আকারে আছে আর সাইনের সাথে কি গুণ আকারে, আমরা কিন্তু গুণ আকারে লিখেছি এ সাইন 2 পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল। দেখো এখানে কি আছে, এখানে আছে 2 পাই, 2 পাই মানে কি 360 ডিগ্রি, আমরা জানি কি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার সাথে আছে কি 2, তার মানে কি 360 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 80 ডিগ্রি, এই হচ্ছে কি 360 ডিগ্রি, তাহলে এটা কি আছে এখানে, তাহলে সাইন থিটা, এটাকে লিখলে কি হবে, চিহ্নের কি কোনো মানে সাইন কি কখনো কজ হবে, এখানে কজ হবে না, কেন কজ হবে না, কারণ এখানে কি তার জোড় গুণিতক আছে, তাহলে এই সাইন কি থাকবে, সাইনই থাকবে, তাহলে এ সাইন, আর এতে কি হবে এ সাইন থিটা ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো আমরা এখানে কি দেখছি যে আমাদের এই 2 পাই/ওমেগা সময় পর পর দেখো তো সরণটা আমাদের একই আসতেছে, আগেও ছিল এটা এখনো কি আসতেছে এটা, তাহলে আমরা বলতে পারি না যে 2 পাই/ওমেগা সময় পর পর কি সরণের পুনরাবৃত্তি ঘটে, মানে আবার আগেরটাই কি ফিরে আসতেছে, তাহলে আমরা এই লাইনটা বলতে পারি। অতএব 2 পাই/ওমেগা সময় পর পর সরণের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা বলতে পারি কি এই 2 পাই/ওমেগা হচ্ছে কি সরল ছন্দিত গতির পর্যায়কাল, যেহেতু এই সময় পরপর থেকে আমরা আবার পুনরায় সরণটায় ফিরে পাচ্ছি, তাহলে এই সময়টা কি তার পর্যায়কাল, এই পর্যায়কাল পরে সে আবার এই ধরো এখানে এটাই সরণ এখানে, তাই এই পর্যায়কাল 2 পাই/ওমেগা সময় পর কি তার সরণটা কি আবার একই আমরা ফিরে পাচ্ছি, তাহলে বলতে পারি না যে 2 পাই/ওমেগাটাই হচ্ছে সরল ছন্দিত গতির পর্যায়কাল। সরল ছন্দিত গতির পর্যায়কাল, তো পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করে টি, তাহলে আমরা বলতে পারি কি টি ইকুয়াল টু 2 পাই/কি এই সূত্রটা আমরা আগেও জানতাম সকলেই, তাহলে এখন দেখো টি, এই ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি কি √k/m, কারণ আমরা জানি যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি k/m, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে √k/m, তাহলে দেখো টি ইকুয়াল টু 2 পাই, এটা ভাগ আছে এটাকে যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, এম উপরে আসবে কে নিচে আসবে, তাহলে এই হচ্ছে এম, এই হচ্ছে কি কে, এটাই কি সরল ছন্দিত গতির দোলনকালের সমীকরণ বা পর্যায়কালের সমীকরণ। এটি সরল দোলন গতির দোলনকাল অথবা কি পর্যায়কাল সমীকরণ। তাহলে দেখো আমরা পর্যায়কাল পেয়ে গেছি, আমরা তাহলে কম্পাঙ্ক কি এখান থেকে সহজেই বের করতে পারবো, কিভাবে, আমরা সকলেই জানি F ইকুয়াল টু কি 1/t, অর্থাৎ কি প্রতি একক সময় পর পর কি পূর্ণ কম্পন সংখ্যা F ইকুয়াল টু 1/t হবে, তাহলে আমরা F ইকুয়াল টু 1/t লিখে t এর মানটা বসাইলে কি আমরা কম্পাঙ্কটা পেয়ে যাব।
তাহলে আমরা কি বলতে পারি যে আবার স্পন্দনের কম্পাঙ্ক f হচ্ছে প্রতি একক সময়ে পূর্ণ কম্পন সংখ্যা। তাহলে কি হবে f ইকুয়াল টু 1/t। তাহলে এখানে t এর মানটা আমরা বসাবো। t এর মানটা আমরা কি পেয়েছি, t ইকুয়াল টু আমরা কি জানি, t ইকুয়াল টু 2π/ω। আমরা এই মানটাও বসাতে পারি অথবা কি আমরা t এর এই মানটাও বসাতে পারি। তাহলে আমরা এটা বসাই 2π√k/m। তাহলে দেখো এটা করলে কি হয়, এই হচ্ছে 1, এটা কি নিচে গুণ আকারে সরি ভাগ আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটার নিচে কি 1 থাকে না মনে মনে, তাহলে এই 1টা উপরে আসবে আর এটা কি নিচে আসবে, এই যে এইভাবে আসবে 2π√k/m। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 1/2π√k/m। এটা আমরা এইভাবে বলতে পারি। আবার এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, এইভাবেও এটা প্রমাণ করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে f ইকুয়াল টু 1/t, তাহলে 1 t এর মান আমরা কি জানলাম 2π/ω, 2π/ω। তাহলে এখানে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই গুণ করি তাহলে ওমেগা উপরে আসবে, 2π কি নিচে আসবে। তারপরে তোমরা ওমেগার মানটা বসাও, ওমেগা সমান কি জানি আমরা k/m, আর নিচে কি থাকবে 2π। ওমেগা কি, এই যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি k/m। তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে √k/m, এই যে এটা লিখেছি। তাহলে এটাকে যদি এখন আমরা ভাগাকার আছে গুণ করি তাহলে 2πটা কি উপরে আসবে, তাহলে হচ্ছে 2π। আর কি হবে, সরি এটা হচ্ছে কি, এটা নিচে 1 আছে তাহলে কি 1/2π, আর এই √k/m। দেখো এটাও যেভাবে আসতেছে এটাও আসতেছে একই, তাহলে এটা করলেও হয় এটা করলেও হয়। তাহলে কি এটি সরল ছন্দিত গতির স্পন্দনের কম্পাঙ্কের রাশিমালা। আশা করি এই প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটি কি বলছিল, সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুকণার বেগ ও ত্বরণ নির্ণয় করতে। তাহলে আমরা যাই প্রমাণ করি না কেন আমরা কি যে সমীকরণটা জানি আমরা সেটা থেকে শুরু করব। আমরা জানি যে সরল গতিসম্পন্ন কোন কণার সরণের রাশিমালা কি, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। মানে আমরা ওই সমীকরণটা লিখবো আমরা যেটা জানি। সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার সরণের সমীকরণ। তাহলে সমীকরণটা আমরা কি জানি, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। তাহলে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, সময়কে যদি সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাই। তাহলে একে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কি হবে dx dt।
আর এটা কি হবে ডি ডিটি, আর এই মানটা এখানে লিখবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো ডিএক্স কে ডিটি অন্তরীকরণ করলে কি হয়, তার মান বি। আমরা জানি সরণকে সময় দ্বারা ভাগ করলে কি বেগ পাওয়া যায়। তাহলে এখন দেখো এইটা পুরোটাকে আমরা কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এখানে এটা কি কনস্ট্যান্ট, এটা কিছু হবে না, এটা তাহলে বাহিরে নিয়ে আসলাম আমরা। এবার হবে কি, এটা হলো সাইন থিটা, তাহলে সাইন থিটাকে করলে কি হয় কস থিটা, এ হচ্ছে কস, এ হচ্ছে থিটা। তাহলে দেখো এটা তো থিটা না, এখানেও তো টি আছে, তাহলে আমাদের একে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওমেগা টি, টি এখানে টি আছে, তাহলে টি এর সাপেক্ষে যখন ওকে অন্তরীকরণ করবো তাহলে কি হয় ওমেগা হয়। তাহলে বি ইকুয়াল টু ওমেগা, তারপরে কি থাকে এ কস ওমেগা টি প্লাস টেল বি। এখন দেখো এটাকে চাইলে তো আমরা এভাবেও লিখতে পারি, এই রুট দিয়ে তার ভিতরে যদি আমরা এখানে স্কোয়ার দিই, কজের উপর স্কোয়ার দিই, তাহলে কি আমাদের আগের লাইনটি আসে, কারণ আমরা জানি রুট স্কোয়ারে কি কাটা যায়, তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে আমরা কিন্তু আগের লাইনটাই পাচ্ছি। আমাদের প্রমাণের সাপেক্ষে আমাদের এটা করতে হবে। তাহলে আমরা এখানে এই যে এখানে আমরা কজের পরিবর্তে এখানে আমরা কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা সূত্র ফেলতে পারবো, এজন্যই আমরা এখানে স্কোয়ার দিচ্ছি, কিন্তু আমাদের তো এখানে স্কোয়ার নাই, সেজন্য আমাদের রুট দিতে হয়েছে। তাহলে এখানে বি ইকুয়াল টু ওমেগা, এ হচ্ছে রুট ওভার এ হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা হচ্ছে এখানে এটা পুরোটা ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে এ স্কোয়ার দ্বারা এটা পুরোটাকে কি গুণ হবে, তাহলে বি ইকুয়াল টু ওমেগা, এখানে এ স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার এটা পুরোটাকে গুণ করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা আসছে। তারপরে দেখো এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার, এটাকে পুরোটাকে চাইলে তো আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে তার বাহিরে স্কোয়ার দিতে পারি। তাহলে বি ইকুয়াল টু ওমেগা, এ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এই যে এ সাইন ওমেগা টি প্লাস টেল, তার বাহিরে এটাকে আমরা এইভাবে স্কোয়ার দিতে পারি, কারণ এটার উপর স্কোয়ার দিলে স্কোয়ারটা এর উপরও আছে, এই স্কোয়ারটা সাইন স্কোয়ার উপরও আসছে, তাহলে কি আমরা আগের লাইনটা পাচ্ছি। তাহলে এটাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে দেখো এখানে কি আসছে আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এটার পরিবর্তে কি আমরা এখানে এক্সটা লিখতে পারি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পরের লাইনটা আমাদের কি আসবে বি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই কি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো বস্তুকণার বেগের রাশিমালা, এটাই হচ্ছে বেগের রাশিমালা। তারপর আমরা দুটি শর্ত দেখব, যে যখন আমাদের x ইকুয়াল টু 0 হয় তখন আমাদের বেগ কি হবে, আর যখন সরণ সর্বোচ্চ হবে তখন আমাদের বেগ কি হবে। এটি সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার বেগের রাশিমালা। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এ হচ্ছে বিস্তার, এক্স কি সরণ, তাহলে এই সরণ আর এখানে কি বেগ, তাহলে এই বেগটা কি এই সরণের উপর কি নির্ভর করতেছে, এই বেগটা সরণের উপর নির্ভর করতেছে। তাহলে সাম্যাবস্থান থেকে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, মানে এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে তখন আমাদের বেগ কি হবে, তখন আমাদের বেগ হবে সর্বোচ্চ। যখন এক্স এর মান 0 হবে তখন বেগ হবে কি সর্বোচ্চ, আর যখন এক্স হবে সর্বোচ্চ দূরত্বে পৌঁছাবে, অর্থাৎ কি বিস্তার সমান দূরত্বে পৌঁছাবে, মানে এক্স ইকুয়াল টু এ হয়, তখন আমাদের বেগ হবে কি সর্বনিম্ন। কেন, কারণ এখানে দেখো রুট আছে, তার ভিতরে এক্স তার উপর স্কোয়ার, এটার মান যদি আমরা 2 বসাই, এক্স এর মান দেখো এক্স এর মান হচ্ছে 2,
2 বসে, তাহলে কি হয় 2 দুগুণে 4, 4-এর উপর যদি আমরা রুট করি তার মানটা কি আমাদের 2 আসতেছে। তাহলে দেখো এখানে যদি আমরা 3 বসাই, 3-এর উপর স্কোয়ার করলে কি হয় 3-এর উপর স্কোয়ার তার উপর রুট, সরি তাহলে কি রুট স্কোয়ারে কাটা গেলে কি 3 থাকে, তাহলে আমরা বেগের মানটা কি পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি এই বেগটা কি আমাদের এই সরণের উপর কি নির্ভর করতেছে। তাহলে আমাদের সরণ যদি কম হয় আমাদের বেগ কি বেশি হবে, আর সরণ যদি বেশি হয় বেগ কম হবে। তাহলে দেখো আমরা কি বললাম যে আমরা যখন সরণ কি ধরবো সর্বনিম্ন মানে x = যখন 0 ধরবো তখন আমরা দেখবো, আমরা অঙ্কটা করেই দেখবো যে আমাদের বেগের মানটা কি সর্বোচ্চ আসতেছে। আর যখন আমরা এই সরণটাকে সর্বোচ্চ ধরবো তখন দেখবো আমাদের বেগের মানটা সর্বনিম্ন আসতেছে, অর্থাৎ বেগের মানটা 0 আসবে। তাহলে আমরা এটাই করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার বেগ তার সরণের উপর নির্ভরশীল। তাহলে দেখো আমরা কি বললাম, কণাটি যখন তার সাম্যাবস্থান অতিক্রম করবে মানে কি x = 0, যে মাত্র অতিক্রম করলো তার সাম্যাবস্থানটা তখন তার মানটা কি 0 থাকবে সরণ, তখন তো কোনো সরণই হয় নাই, তাহলে তখন সরণ কি হবে 0 হবে। কণাটি যখন তার সাম্যাবস্থান অতিক্রম করে মানে একটা কণা ধরো স্থির ছিল সে মাত্র যাত্রা শুরু করলো অতিক্রম করতে, তাহলে তখন তো তার কোনো সরণই হয়নি, তাহলে তখন সরণ কি 0, তখন x = কি হবে 0। তাহলে সেই মুহূর্তে বললাম কি আমরা বেগটা আমাদের সর্বোচ্চ হবে। সেই মুহূর্তে কণার সর্বোচ্চ বেগ, তাহলে আমরা সর্বোচ্চ বেগটা বের করব, বি ম্যাক্সিমাম, এই হচ্ছে ওমেগা, এই √a² মাইনাস x = কি 0, তাহলে x এর জায়গায় কি বসাবো 0 তার উপর কি স্কয়ার, তাহলে ওমেগা √ কি থাকে a স্কয়ার, ওমেগা রুট স্কয়ার কাটা তাহলে থাকে কি ওমেগা a, এটাই হচ্ছে কি তার সর্বোচ্চ বেগ। তাহলে দেখো এখন যদি আমরা বলি যে কণাটি যদি তার সর্বোচ্চ দূরত্বে পৌঁছায় মানে তার বিস্তারের সমান দূরত্ব যদি সে অতিক্রম করে তখন x = কি হবে a হবে। আবার কণাটি যখন গতির সর্বোচ্চ দূরত্বে পৌঁছায় অর্থাৎ x = a হয় তখন বেগের সর্বনিম্ন মান, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বি মিনিমাম, এ হচ্ছে ওমেগা এই √a² মাইনাস এক্স এর পরিবর্তে বসবে কি a, তাহলে এই হচ্ছে এক্স এর পরিবর্তে বসাবো কি a², তাহলে এটা কি হয় 0 হয়, তাহলে ওমেগা সাথে 0 গুণ করলে কি হয় তার মান 0 হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যখন সরণটা আমাদের সর্বোচ্চ হবে তখন দেখো আমাদের বেগটা কিন্তু 0 আসতেছে, আর যখন আমাদের সরণটা সর্বনিম্ন ছিল মানে মাত্র যাত্রা শুরু করলো তখন আমাদের বেগটা কি হবে সর্বোচ্চ হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সরল গতিসম্পন্ন কোন কণার বেগের ক্ষেত্রে তার রাশিমালা এবং তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেগ। তাহলে এখন আমরা ত্বরণেরটা দেখব। ত্বরণের ক্ষেত্রে ঠিক আমরা একইভাবে সরণের সাপেক্ষে কি তার সর্বনিম্ন আর সর্বোচ্চ
ত্বরণ বের করব। তাহলে আমরা আগে ত্বরণ নির্ণয় করি। আমরা কি জানি ত্বরণ কি? সময়ের সাথে বেগ পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হারকে কি ত্বরণ বলে। তার মানে আমাদের বেগকে কি সময় দ্বারা অন্তরীকরণ করতে হবে, তাহলেই কি আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা আগে বেগের রাশিমালাটুক বের করি। তাহলে আমরা সকলেই কি জানি যে সরলছন্দিত গতিসম্পন্ন কোন কণার সরণের রাশিমালা কি? x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। তাহলে আমরা এটাই লিখবো, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। তাহলে আমরা কি বললাম, আমাদের ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা কি বেগ বের করতে পারলে তাকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। তাহলে আগে আমরা এখান থেকে বেগটা বের করি। তাহলে এটাকে কি করব? টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাবো। তাহলে ডি ডিটি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? ডিএক্স কে ডিটি দ্বারা করলে কি হয়? বেগ হয়। আর কি বললাম? টি এর সাপেক্ষে এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে কি হয়? এটা হচ্ছে ধ্রুবক, এটা বাহিরে নিয়ে আসলাম। সাইন থিটা অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা। তাহলে কস ওমেগা টি প্লাস ডেল। তারপরে দেখো এখানে টি আছে, তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে করলে কি হয়? ওমেগা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো আমরা কি বললাম, যে আমরা যদি সময়ের সাথে বেগ পরিবর্তনের হার কি ত্বরণ, তাহলে একে যদি আমরা টি দ্বারা অন্তরীকরণ করি তাহলে আমরা কি ত্বরণ পাবো। তাহলে এবার আমরা আরেকবার অন্তরীকরণ টি এর সাপেক্ষে। তাহলে এখানেও কি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই হচ্ছে যেটা আছে সেটাই লিখতেছি, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। দেখো তাহলে এই যে কি বললাম, যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি ত্বরণ বলে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ত্বরণ এ লিখতে পারি। আর এখানে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে এ ওমেগা এগুলো তো হচ্ছে ধ্রুবক, এগুলোকে আমরা বাহিরে রাখলাম, এ ওমেগা। তাহলে দেখো কস থিটাকে অন্তরীকরণ করলে হয় কি? মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে করলে হবে কি? মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তারপরে দেখো এখানে আমাদের কি আছে? এখানে আরেকবার টি আছে, তাহলে এইটাকে কি আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে হয় কি? ওমেগা হয়, ও মেগা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। আমরা এটা পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে, যে আমরা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এ হচ্ছে মাইনাস, এ হচ্ছে ওমেগা স্কোয়ার, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটার পরিবর্তে কি আমরা সরণ জানি এক্স। তাহলে আমরা পাচ্ছি কি? ওমেগা স্কোয়ার এক্স। এটাই হচ্ছে কি আমাদের ত্বরণের রাশিমালা। এটি সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার ত্বরণের রাশিমালা। তাহলে দেখো আমরা এখন রাশিমালা নির্ণয় করেছি। এখন আমরা দেখব যখন আমাদের সাম্যাবস্থান থেকে অর্থাৎ x ইকুয়াল টু 0 হয় তখন আমাদের a কি হবে, আর যখন x ইকুয়াল টু a হয় সর্বোচ্চ বিস্তার, তখন আমাদের a ইকুয়াল টু কি হয় আমরা সেটা বের করব। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই x সরণ কার এর সাথে কি, তার মানে কি সরণের উপর কি ত্বরণ নির্ভরশীল। তাহলে আমরা কি বলতে পারি? যে সরল ছন্দিত কণার ত্বরণ তার সরণের উপর
সরণের উপর নির্ভরশীল। তাহলে দেখো কণাটি যখন সাম্যাবস্থান অতিক্রম করে, মানে আমরা বেগ নির্ণয় করার সময় যেভাবে লিখেছি ঠিক সেইভাবে, কণাটি যখন সাম্যাবস্থান অতিক্রম করে অর্থাৎ x = 0, সেই মুহূর্তে আমাদের ত্বরণ কি হবে আমরা সেটাই নির্ণয় করব। সেই মুহূর্তে কণার ত্বরণ সর্বনিম্ন হবে। কেন সর্বনিম্ন হবে? দেখো এখানে হচ্ছে সরণ, এটা যদি 0 হয়, 0-র সাথে ওমেগা যদি আমরা গুণ করি তাহলে তার মান কি 0, তার মানে a = কি 0 আসতেছে। তার মানে x = 0 হলে এর মানও সর্বনিম্ন হবে। x = যেহেতু যখন a হবে অর্থাৎ সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে তখন a = কি সর্বোচ্চ মান হবে। তাহলে এখানে হচ্ছে a = -ω² ইন্টু x এর পরিবর্তে বসাবো কি 0, তাহলে তার মানটা কি 0 আসতেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মিনিমাম, এ হচ্ছে এ মিনিমাম। তাহলে আমরা কি বলতে পারতেছি যে সরল সদিত গতিসম্পন্ন কোন কণার সাম্যাবস্থান, সাম্যাবস্থান মানে কি 0, তাহলে সাম্যাবস্থানে তার ত্বরণও কি 0। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সরল সন্দিত গতিসম্পন্ন কোন কণার সাম্যাবস্থানে ত্বরণ 0 হবে। তাহলে এখন আমরা দেখব যখন x = a হয়, মানে কণাটি যখন বিস্তারের প্রান্তে বা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন কি হবে। আবার কণাটি যখন বিস্তারের প্রান্তে অর্থাৎ সরণের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন x = কি a হবে। তাহলে সেই মুহূর্তে কি বললাম কণাটির ত্বরণ হবে কি সর্বোচ্চ। তাহলে সেই মুহূর্তে কণাটির সর্বোচ্চ ত্বরণ হবে। তাহলে আমরা বের করি সর্বোচ্চ ত্বরণটা, এ হচ্ছে a, তাহলে কি বললাম ম্যাক্সিমাম হবে, এ হচ্ছে -ω² ইন্টু x এর পরিবর্তে বসবে কি a, তাহলে আমরা কি পাচ্ছি -ω² a। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে যখন বিস্তারের শেষ প্রান্তে বা বিস্তারের প্রান্তে পৌঁছাবে অর্থাৎ সরণ যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন আমাদের ত্বরণটা কি সর্বোচ্চ হচ্ছে। তাহলে ত্বরণটা সর্বোচ্চ হচ্ছে কিন্তু কি সরণের বিপরীতে হচ্ছে, এই হচ্ছে মাইনাস চিহ্ন না, তার মানে সরণের দিকটা কি এখানে বিপরীত। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা বলতে পারি যে সুতরাং সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার বিস্তারের শেষ প্রান্তে ত্বরণ সর্বোচ্চ হয়। এবং কি বললাম এর দিকটা হবে বিপরীত, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, এবং এর দিক সরণের বিপরীত, মানে ত্বরণটা সরণের বিপরীতে এবং এর দিক সরণের
বিপরীত। এই হচ্ছে আজকের দুটি প্রশ্নের সমাধান। আশা করি আজকের প্রশ্ন দুটি সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।